অনেক অপেক্ষার পর অবশেষে চলে এসেছে পার্ট 2 আজকের এপিসোডে। আছে নতুন টুইস্ট আর দারুণ কিছু সিন। ভিডিওটা পুরো দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। মহিবুল, পিছনে! মহিবুল দ্রুত সরে গেল। ছুরিটা তার হাত ছুঁয়ে বেরিয়ে গেল। হাতে রক্ত বের হতে লাগলো। সোনালি কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হলে আমি বাঁচব না। মহিবুল রক্তাক্ত হাত মুঠো করে বলল, আমি কিছু হব না। এদিকে বাইরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছিল। কামরুল বুঝে গেল সময় কম। সে দ্রুত একটা ব্যাগ তুলে নিল। ব্যাগ ভর্তি টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। আমি ধরা পড়ার মানুষ না। কামরুল পিছনের গোপন দরজা দিয়ে পালাতে গেল। মহিবুল তার পিছু নিল। পুরনো গুদামের পিছনে একটা সরু ব্রিজ ছিল। নিচে কালো নদী। বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্রিজের মাঝখানে কামরুল দাঁড়িয়ে বলল, তুই যদি সরে না দাঁড়াস আজ এখানেই শেষ হয়ে যাবি। মহিবুল ধীরে বলল, শেষ আজ তোমার হবে। দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হলো। বৃষ্টির মধ্যে ব্রিজ কাঁপছিল। একসময় কামরুল পা পিছলে নিচে পড়ে যেতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে মহিবুল তার হাত ধরে ফেলল। কামরুল অবাক হয়ে বলল, আমি তোকে মারতে চেয়েছিলাম, তুই আমাকে বাঁচাচ্ছিস? মহিবুল বলল, আমি তোমার মতো না। ঠিক তখন পুলিশ এসে পৌঁছে গেল। কামরুলকে গ্রেফতার করা হলো। পরদিন খবরের কাগজে বড় শিরোনাম বের হলো, জীবনতলা কলেজের ছাত্র মহিবুলের সাহসিকতায় ধরা পড়ল বড় মাফিয়া চক্র। কলেজে সবাই মহিবুলকে ঘিরে ধরল। সোনালি চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। এবার কি সব শেষ? মহিবুল একটু হেসে বলল, অন্যায় শেষ হয় না, কিন্তু তার বিরুদ্ধে লড়াই থামানো যায় না। দূরে জীবনতলার আকাশে তখন সূর্য উঠছিল। নতুন দিনের আলোয় যেন পুরো শহর নতুন করে বাঁচতে শিখল। কামরুল ধরা পড়ার পর জীবনতলায় যেন উৎসব শুরু হয়ে গেল। কলেজের ছাত্ররা রাস্তায় মিছিল করল। সবাই মহিবুলদের নাম নিচ্ছিল। সোনালি, সুহানা, রাফিকা আর শাবানাও খুব খুশি। কিন্তু কয়েকদিন পরই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে কলেজের পুরনো ভবনে কেউ একজন ঘুরে বেড়ায়। দারোয়ান বলল, কালো কাপড় পরা কিছু লোক মাঝরাতে আসে। আবার সকালে দেখা যায় দেয়ালে লাল রঙে লেখা, ব্ল্যাক শ্যাডো ফিরে এসেছে। এই নামটা শুনে এলাকার পুরনো মানুষজন ভয় পেয়ে গেল। কারণ বহু বছর আগে জীবনতলায় একটা গোপন গ্যাং ছিল, ব্ল্যাক শ্যাডো। তারা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশ পর্যন্ত তাদের নাম শুনে আতঙ্কে থাকত। সবাই ভেবেছিল দলটা শেষ হয়ে গেছে। এক সন্ধ্যায় মহিবুল, আলিম আর রফিকুল চপের দোকানে বসেছিল। তখন এক বৃদ্ধ লোক এসে মহিবুলের হাতে একটা পুরনো ছবি দিল। ছবিতে দেখা গেল তরুণ বয়সের কামরুল, কাশেম আর তাদের মাঝখানে মুখ ঢাকা এক ব্যক্তি। বৃদ্ধ লোকটা কাপা গলায় বলল, ওই লোকটাই ব্ল্যাক শ্যাডোর আসল লিডার। মহিবুল জিজ্ঞেস করল, তার নাম কি? বৃদ্ধ ধীরে বলল, তার নাম কেউ জানে না, সবাই তাকে শুধু মাস্টার বলে ডাকে। এই কথা শুনে তিন বন্ধু একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই দূরে বিস্ফোরণের শব্দ শোনা গেল। ধুম! সবাই দৌড়ে কলেজের দিকে গেল। গিয়ে দেখে কলেজের পুরনো অফিস রুমে আগুন জ্বলছে। ছাত্ররা আতঙ্কে চিৎকার করছে। আগুনের দেয়ালে আবার সেই একই চিহ্ন, কালো রঙের একটা ছায়া। মহিবুল বুঝে গেল নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই রাতে সোনালি মহিবুলকে ফোন করল। তার গলা কাঁপছিল। মহিবুল, কেউ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মহিবুল এক মুহূর্ত দেরি করল না। আলিম আর রফিকুলকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছালে। কিন্তু বাড়ির সামনে গিয়ে তারা অবাক হয়ে গেল। একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির দরজায় আঁকা, ব্ল্যাক শ্যাডো। ভেতরে শুধু একটা লাইন লেখা, জীবনতলার রাজা হতে চাইলে আগে অন্ধকারের পরীক্ষায় পাশ করতে হবে। চিঠির নিচে একটা ঠিকানা, পুরনো রেলওয়ে স্টেশন। রাত 12টা। মহিবুল আকাশের দিকে তাকালো। তার চোখে আবার সেই আগুন জ্বলে উঠল।
কারণ সে জানত এবারের শত্রু আগের সবার চেয়ে অনেক বেশি রহস্যময় আর অনেক বেশি বিপজ্জনক। রাত ঠিক 12টা। পুরনো রেলওয়ে স্টেশনটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। ভাঙা প্ল্যাটফর্ম, মরিচা ধরা লাইন, চারদিকে ঘন অন্ধকার, দূরে শুধু বাতাসের শব্দ। মহিবুল, আলিম আর রফিকুল ধীরে ধীরে স্টেশনের ভেতরে ঢুকল। হঠাৎ স্টেশনের পুরনো মাইক নিজে নিজে চালু হয়ে গেল। স্বাগতম মহিবুল। গলা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। গলাটা যেন চারদিক থেকে আসছে। আলিম চিৎকার করে বলল, সামনে আয় কাপুরুষ। ঠিক তখন প্ল্যাটফর্মের সব লাইট একসাথে জ্বলে উঠল। দূরে কালো কোট পরে একজন দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে হাঁটতে লাগলো। তুই জীবনতলাকে বাঁচাতে চাস, কিন্তু জানিস না এই শহরের আসল অন্ধকার কোথায়। মহিবুল সামনে এগিয়ে গেল। তুই মাস্টার? লোকটা হালকা হাসল। মানুষ আমাকে ওই নামেই চেনে। হঠাৎ চারপাশে ব্ল্যাক শ্যাডোর লোকেরা বেরিয়ে এলো। সবার মুখ কালো কাপড়ে ঢাকা। রফিকুল ফিসফিস করে বলল, এত লোক। মাস্টার হাত তুলে বলল, আজ তোদের একটা খেলা খেলতে হবে। তারপর সে একটা পুরনো ট্রেনের দিকে ইশারা করল। ওই ট্রেনের ভেতরে একজন আছে যাকে তোরা খুব ভালোবাসিস। মহিবুলের বুক ধক করে উঠল। সে দৌড়ে ট্রেনের দরজা খুলল। ভেতরে চেয়ারের সাথে বাঁধা সোনালি। সোনালির মুখে কাপড় বাঁধা, চোখে ভয়। সোনালি! মহিবুল তাকে খুলতে যাচ্ছিল, ঠিক তখনই ট্রেনের ভেতরে টাইমারের শব্দ শুরু হলো। টিক টিক টিক। আলিম চিৎকার করে উঠল, বোমা! মাস্টারের গলা আবার ভেসে এলো, মহিবুল, একজনকে বাঁচাতে গেলে পুরো স্টেশন উড়ে যাবে, আর স্টেশন বাঁচাতে গেলে সোনালি মারা যাবে। চারদিকে নিস্তব্ধতা। মহিবুলের চোখে পানি চলে এলো। জীবনে প্রথমবার সে বুঝতে পারছিল না কি করবে। সোনালি কাঁদতে কাঁদতে মাথা নাড়ল, যেন বলছে, শহরটাকে বাঁচাও। কিন্তু মহিবুল দাঁতে দাঁত চেপে বলল, আমি কাউকে মরতে দেব না। সে দ্রুত ট্রেনের নিচে নেমে বোমার তার খুঁজতে লাগল। রফিকুল আর আলিম বাইরে ব্ল্যাক শ্যাডোর লোকদের সাথে লড়াই শুরু করে দিল। সময় কমে আসছে। 00টা 30, 00টা 29। মহিবুল ঘামতে ঘামতে তার কাটার চেষ্টা করছে। ঠিক তখন পিছন থেকে মাস্টার এসে দাঁড়ালো। দেখি জীবনতলার হিরো সত্যিই হিরো কিনা। টাইমারের সংখ্যা দ্রুত কমছিল। 0টা 15 মিনিট। স্টেশনের ভেতর শুধু বোমার শব্দ আর লড়াইয়ের আওয়াজ। বাইরে আলিম আর রফিকুল ব্ল্যাক শ্যাডোর লোকদের ঠেকাতে মরিয়া হয়ে লড়ছে। মাস্টার ধীরে ধীরে মহিবুলের দিকে এগিয়ে এলো। একটা ভুল তার কাটলেই সব শেষ। মহিবুল মাটিতে বসে বোমার তারগুলো দেখছিল। লাল, নীল, কালো সব একসাথে জড়ানো। সোনালি কাঁদতে কাঁদতে বলল, মহিবুল, চলে যাও। কিন্তু মহিবুল শান্ত গলায় বলল, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। 0টা 10 মিনিট। মাস্টার হেসে উঠল, ভালোবাসা মানুষকে দুর্বল বানায়। মহিবুল এবার উঠে দাঁড়ালো। না, ভালোবাসা মানুষকে শক্তি দেয়। এই কথা বলেই সে হঠাৎ মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হলো। মাস্টার খুব শক্তিশালী ছিল। সে মহিবুলকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর কোমর থেকে ছুরি বের করল। ঠিক তখন রফিকুল দৌড়ে এসে মাস্টারের হাতে লাথি মারল। ছুরিটা দূরে পড়ে গেল। আলিম চিৎকার করল, মহিবুল, টাইমার! 0:58টা 5 মিনিট। মহিবুল আবার বোমার কাছে দৌড়ে গেল। ঘাম ঝরছে, হাত কাঁপছে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তারপর হঠাৎ একটা তার কেটে দিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। 00টা 4 মিনিট। 00টা 3 মিনিট। হঠাৎ টাইমারের শব্দ বন্ধ হয়ে গেল।
পুরো স্টেশন নিস্তব্ধ। বোমা থেমে গেছে। সোনালি চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই মাস্টার রাগে পাগল হয়ে বন্দুক বের করল। আজ তোকে আমি নিজ হাতে মারব। সে গুলি চালাতে যাচ্ছিল, এমন সময় স্টেশনের চারদিক পুলিশ ঘিরে ফেলল। হাত ওপরে! মাস্টার পালানোর চেষ্টা করল, কিন্তু মহিবুল দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। ধস্তাধস্তির এক পর্যায়ে মাস্টারের মুখের কালো কাপড় খুলে গেল। সবাই অবাক, কারণ সে আর কেউ না, জীবনতলা কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান। সোনালি বিস্ময়ে বলল, স্যার, আপনি? প্রিন্সিপাল ঠান্ডা হেসে বলল, এই শহরকে আমি চালাই, সবাই শুধু আমার নিয়ম মেনে চলত। মহিবুল হিবুল রাগে বলল, আপনি শিক্ষক হয়ে ছাত্রদের জীবন নষ্ট করেছেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করল। ব্ল্যাক শ্যাডোর সব সদস্যও ধরা পড়ল। ভোর হয়ে গেছে। স্টেশনের বাইরে সূর্যের আলো উঠছে। সোনালি ধীরে এসে মহিবুলের পাশে দাঁড়ালো। তুমি আবার জীবনতলাকে বাঁচালে। মহিবুল আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। আলিম বলল, এবার মনে হয় সত্যিই সব শেষ। কিন্তু ঠিক তখনই দূরে একটা কালো বাইক স্টেশন ছেড়ে চলে গেল। বাইকে বসা লোকটা ফোনে শুধু একটা কথাই বলল, মাস্টার ধরা পড়েছে, এখন প্ল্যান বি শুরু করো। মহিবুল দূর থেকে বাইকটার দিকে তাকিয়ে বুঝল, অন্ধকার এখনো পুরোপুরি শেষ। স্টেশন থেকে ফেরার পরও মহিবুলের মাথায় একটা কথাই ঘুরছিল, প্ল্যান বি। কারা এই প্ল্যান চালাচ্ছে? মাস্টারের পরেও কি আরও কেউ আছে? জীবনতলা শহর যেন আবার অদ্ভুত নীরব হয়ে গেল। মানুষ বাইরে হাসছে ঠিকই, কিন্তু সবার মনে ভয়। 3 দিন পর হঠাৎ কলেজে নতুন খবর এলো। ঢাকা থেকে একজন স্পেশাল অফিসার এসেছে। নাম আরিয়ান খান। পুলিশের গোপন ইউনিটের সদস্য। লম্বা, শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তার চোখে সব সময় সন্দেহের ছাপ। কলেজে এসে সে সরাসরি মহিবুলের সাথে দেখা করল। তুমি মহিবুল? জি। আরিয়ান ধীরে বলল, ব্ল্যাক শ্যাডো শুধু জীবনতলার গ্যাং না, পুরো দেশের বড় অপরাধ চক্র। এই কথা শুনে সবাই অবাক। আরিয়ান একটা ফাইল বের করল। সেখানে কয়েকটা ছবি ছিল। ছবিতে দেখা গেল মাস্টার, কামরুল, কাশেম, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে স্যুট পরা একজন লোক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ফাইলের ওপরে লেখা কোড নেম কিং কোবরা। আরিয়ান নিচু গলায় বলল, এই লোকটাই পুরো নেটওয়ার্ক চালায়। মহিবুল জিজ্ঞেস করল, তাহলে মাস্টারও তার লোক ছিল? হ্যাঁ, আর এখন সে জীবনতলায় নতুন কিছু শুরু করতে যাচ্ছে। ঠিক তখনই বাইরে বিকট বিস্ফোরণের শব্দ হলো। ধুম! সবাই দৌড়ে বাইরে গেল। কলেজের সামনে আগুন জ্বলছে। একটা কালো গাড়ি বিস্ফোরিত হয়েছে। গাড়ির দরজায় রক্ত দিয়ে লেখা, ওয়েলকাম টু প্ল্যান বি। ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সোনালি ভয়ে মহিবুলের হাত ধরে বলল, এরা থামবে না? মহিবুল চুপচাপ আগুনের দিকে তাকিয়ে রইল। ঠিক তখন আগুনের ভেতর থেকে একজন আহত লোক বেরিয়ে এলো। তার গায়ে রক্ত। লোকটা কাঁপতে কাঁপতে মহিবুলের হাতে একটা পেন ড্রাইভ দিল। কিং কোবরার সব তথ্য। এরপরই লোকটা মাটিতে পড়ে গেল। আরিয়ান দ্রুত পেন ড্রাইভটা নিয়ে বলল, এটার ভিতরে যদি সত্যি তথ্য থাকে তাহলে পুরো চক্র ধরা পড়বে। সেই রাতে মহিবুল, আলিম, রফিকুল, সোনালি আর আরিয়ান গোপনে একটা পুরনো বাড়িতে জড়ো হলো। কম্পিউটারে পেন ড্রাইভ চালু করা হলো। স্ক্রিনে ভিডিও ভেসে উঠল। অন্ধকার ঘর। সামনে বসে আছে মুখ ঢাকা একজন। তার গলা ভারী। যদি এই ভিডিও কেউ দেখে থাকো তাহলে বুঝে নাও তোমরা মৃত্যুর খুব কাছে চলে এসেছ। হঠাৎ লোকটা মুখের মাস্ক খুলতে শুরু করল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ভিডিও থেমে গেল। স্ক্রিন কালো, আর নিচে একটা লাইন জ্বলতে লাগলো, টু বি কন্টিনিউড। পার্ট 3 খুব শীঘ্রই আসছে।
মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।